মধ্যবিত্ত পরিবারের ছেলে শিবা, যার তার মাকে নিয়ে কোনো রকম ভাবে দিন কেটে যেত। হঠাৎ করেই দমকা হাওয়ার মতো তার জীবনে একটা মেয়ে আসে, আর সেই মেয়েটির সঙ্গেই সে তৈরি করতে চায় একটা নতুন সম্পর্ক, তার সাথে গড়তে চায় একটা সুখের জীবন। কিন্তু ধীরে ধীরে শিবার জীবনে ঘটতে থাকে কিছু অকল্পনীয় ব্যাপার স্যাপার, যার জন্য শিবা কখনোই প্রস্তুত ছিল না। আর সেই কারণেই তাকে একে একে ছেড়ে চলে যেতে চায় তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং তার আপন মানুষগুলো। শিবার মায়ের খুব কষ্ট হয় ছেলের এই করুণ দশা দেখে, কিন্তু সেও তো নিরুপায়, তাই সেও কিছু করতে পারে না। তবে এমন কি ঘটলো যার কারণে শিবার আপন মানুষগুলো, এমনকি তার গার্লফ্রেন্ড, তার আত্মীয় স্বজন, বন্ধু সবাই তাকে ছেড়ে চলে যেতে চায়, সেটাই আমরা জানবো আজকের মুভিতে। কথা দিলাম মুভিটি আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে। তো আজকে এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রোমান্টিক থ্রিলার ও টুইস্টে ভরপুর একটি মুভি, যার নাম EMI। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মুভির প্রথমে আমরা দেখতে পাই একটি অটো এসে হসপিটালের সামনে দাঁড়ায় এবং সেই অটো থেকে নেমে আসে একটি ছেলে, যার নাম শিবা। তার কোলে রয়েছে তার মা এবং সঙ্গে রয়েছে তার স্ত্রী রোজি। শিবা কান্না করতে করতে চিৎকার করে বলতে থাকে, ডক্টর প্লিজ আমার মাকে বাঁচিয়ে দিন। এর মাঝেই হসপিটালের একজন কর্মচারী সেখানে আসে। এরপর শিবার মাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। শিবা এবং রোজিকে ডাকা হয় হসপিটালের রিসেপশনে। তাদের জানানো হয় যে এখনই হসপিটালে 50,000 টাকা জমা করতে হবে, কারণ তার মায়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল। শিবা এতগুলো টাকা কিভাবে জোগাড় করবে কিছুই বুঝে উঠতে পারে না। তখন সে একজনকে ফোন করে এবং তাকে বলে, স্যার আমার 50,000 টাকাটা প্লিজ আমাকে ফিরিয়ে দিন, আমার মা খুবই অসুস্থ, এই টাকাটা না পেলে আমার মায়ের চিকিৎসা শুরু হবে না, আমার মা মারা যাবে, স্যার প্লিজ আমার টাকাটা ফিরিয়ে দিন। কিন্তু সেই লোকটি শিবার কোনো কথা শোনে না। সে বলে, যে টাকা একবার দিয়ে দিয়েছো তা কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না, তুমি ফোনটা রেখে দাও। শিবা বলে, স্যার যদি চিকিৎসা না হওয়ার কারণে আমার মা মারা যায় তাহলে আমি বেঁচে থেকে কি করব স্যার? তখন সেই লোকটি তাকে বলে, তাহলে তুমি মরে যাও, তোমার বেঁচে থাকতে হবে না। এই বলে সে ফোনটা কেটে দেয়। শিবা তখন রাগে দুঃখে তার ফোনটা ছুঁড়ে মারে, আর ফোনটা গিয়ে পড়ে জানালার কাচের উপর। জানালার কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু শিবার মায়ের কি হয়েছে আর কেনই বা ওই লোকটি তাকে তার টাকা ফেরত দিল না, সেটা জানতে হলে আমাদের এই গল্পের আরো গভীরে যেতে হবে। একদিন শিবা তার বন্ধু চিন্টু ও বালাকে নিয়ে প্রতিদিনের মতো তাদের অফিসে যাচ্ছিল। আর তখন শিবা লক্ষ্য করে যে রাস্তার একটা গাড়ির সঙ্গে একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। ছেলেটা বেহুশ হয়ে রাস্তার মাঝেই পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সেখানে অনেক লোক জড়ো হয়ে যায়। শিবা তার বন্ধুদের নিয়ে ওই ছেলেটির কাছে যায়, আর তখন সে লক্ষ্য করে যে ছেলেটি অ্যাক্সিডেন্ট হয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছে তার দিকে ওখানে জড়ো হওয়া কোনো লোকেরই ভ্রুক্ষেপ নেই। তারা সবাই এই অ্যাক্সিডেন্টের ভিডিও করতে ব্যস্ত। তখন শিবা ওখানে থাকা সকলের উদ্দেশ্যে বলে, আচ্ছা যদি আপনাদের মধ্যে কেউ একজন এরকম অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকতেন এবং অন্যান্য লোকেরা আপনাদের হসপিটালে না নিয়ে গিয়ে যদি এইরকমভাবেই ভিডিও করত, তখন কি রকম লাগতো একটু বলবেন? শিবার কথা শুনে সবাই ভিডিও করা বন্ধ করে। এর মাঝেই শিবার বন্ধু বালা অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ফোন করে। সঙ্গে সঙ্গে সেখানে একটা অ্যাম্বুলেন্স চলে আসে। শিবা এবং তার বন্ধুরা সেই ছেলেটিকে ওই অ্যাম্বুলেন্সে তুলে দেয়, আর তারপর তারা তাদের কাজে চলে যায়। অফিসের কাজ শেষ করে শিবা সন্ধ্যায় বাসায় ফিরে। বাসায় এসেই সে তার মাকে ডাকতে থাকে। তার মা শিবার কাছে আসে, জিজ্ঞাসা করে, কি ব্যাপার শিবা, এত দেরি করে বাসায় আসলি কেন? মা, আমি একটা কাজে গিয়েছিলাম, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। শিবা, তুই কি আমার জন্য বিরিয়ানি এনেছিস? ভালো করেছিস, আর নিজের হাতের রান্না খেতে ইচ্ছা করছে না, তাড়াতাড়ি বিরিয়ানিটা বের কর, আমার খুব ক্ষুধা লেগেছে। আরে মা, সবসময় তোমার শুধু বিরিয়ানি আর বিরিয়ানি, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। এই বলে শিবা তার ব্যাগ থেকে একটি কাগজ বের করে এবং তার মাকে দেখায়। এই কাগজটা আসলে তাদের বাসার দলিল। দলিলটা হাতে পেয়ে শিবার মায়ের চোখে পানি চলে আসে। সে তখন শিবাকে জিজ্ঞাসা করে, শিবা তুই এত টাকা কোথায় পেলি? এই দলিল তুই কিভাবে ছাড়িয়ে নিয়ে আসলি? শিবা তখন তার মাকে জানায় যে, মা আমি যে কোম্পানিতে এখন কাজে ঢুকেছি সেই কোম্পানি আমাকে অ্যাডভান্স অনেক কটা টাকা দিয়েছে, আর সেই টাকা দিয়েই আমি ওই বাসার দলিল ছাড়িয়ে এনেছি। শিবার মা সেই দলিলটা নিয়ে শিবার বাবার ছবির কাছে যায়। শিবার বাবা অনেকদিন আগেই মারা গেছে। এরপর শিবার মা শিবাকে বলে, তোর বাবা যে কোম্পানিতে কাজ করত সেই কোম্পানিটা হঠাৎ একদিন বন্ধ হয়ে যায়। তোর বাবা অনেক দেনা ছিল, তাই সে তখন বাধ্য হয়েই আমাদের এই বাসা বন্ধক রেখে তার সমস্ত দেনা মিটায় এবং সংসারও চালায়। এরপর তোর বাবা অনেক চেষ্টা করেছিল বাসার দলিলটা বন্ধক থেকে ছাড়িয়ে আনার, কিন্তু সে আর পেরে ওঠেনি।
তার আগেই উপরওয়ালা তার কাছে তোর বাবাকে ডেকে নেয়। তবে শিবা, আমার তোর কাছে একটাই অনুরোধ, জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন কখনোই আমাদের এই বাসার দলিল কোথাও মর্টগেজ রাখবি না। তুই জানিস এই বাসা মর্টগেজ রাখার পর আমার সবসময় মনে হতো যে আমরা পরের বাসায় থাকি। আমার খুব কষ্ট হতো, কত রাত যে নীরবে কেঁদেছি তার কোনো হিসেব নেই। এই বলে সে কান্না করতে থাকে। শিবা তখন তার মাকে বলে যে মা, তুমি বাচ্চাদের মতো কেন কান্না করছো? এখন চলো, বললে না যে তোমার খুব ক্ষুধা লেগেছে? আমারও ক্ষুধা লেগেছে। এই বলে সে তার মাকে নিজের হাতে খাইয়ে দেয়। শিবার মাও তার ছেলেকে খাইয়ে দেয়। পরদিন সকালে শিবা তার অফিসে যায়। শিবা একটি আমের জুস তৈরি করার কোম্পানিতে কাজ করে, আর ওই অফিসেই আজকে আরও একটি নতুন মেয়ে কাজে জয়েন করে। এই মেয়েটির নাম রোজি। এরপর রোজি যখন অফিসের ভিতরে প্রবেশ করতে যাবে ঠিক তখনই শিবা অফিস থেকে বাহিরে বেরাতে চায়। আর এই সময় শিবার সঙ্গে রোজির ধাক্কা লাগে। আর ধাক্কা লাগার পর দুজন দুজনকে দেখে তো পুরাই অবাক হয়ে যায়। রোজি শিবাকে বলে, তুমি এখানে? তখন ওই অফিসে কাজ করা আরেকটি মেয়ে যার নাম ঋতু, সে রোজিকে বলে, তুমি শিবা ভাইয়াকে চেনো? শিবা তখন বলে, চেনে মানে? আমাকে ইনি খুব ভালো করেই চেনে। এরপর শিবা বলতে থাকে, একদিন শিবা আরো কিছু ছেলের সঙ্গে টেডি বিয়ার সেজে একটি শপিং মলের গেটের বাইরে দাঁড়িয়েছিল। তখন এই রোজি তার বান্ধবীদের নিয়ে শপিং শেষ করে বাহিরে বেড়ায়। আর এই সময় টেডি বিয়ারগুলো দেখতে পেয়ে রোজি তাদের কাছে যায় এবং তাদের সঙ্গে সেলফি তুলতে থাকে। ওখানে একটি হলুদ টেডি বিয়ারও ছিল। রোজির সেই টেডি বিয়ারটা খুব পছন্দ হয়। সে ওই টেডি বিয়ারের সাথে সেলফি তোলে। আর ওই হলুদ টেডি বিয়ারের ভিতরেই শিবা ছিল। শিবা তখন টেডি বিয়ারের মাথাটা খুলে নিজের মাথাটা বের করে, আর সেই মুহূর্তে রোজির ঠোঁটের সঙ্গে শিবার ঠোঁটের ছোঁয়া লেগে যায়। রোজি পাথর হয়ে দাঁড়িয়ে শিবার দিকে তাকিয়ে থাকে। শিবাও এক দৃষ্টিতে রোজির দিকে তাকিয়ে থাকে। এর মাঝেই রোজির বান্ধবীরা রোজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। শিবার কথা শেষ হয়ে গেলে শিবা ঋতুকে বলে, এবার বুঝছো যে এই মেয়েটিকে আমি কিভাবে চিনি? ঋতু বলে, হ্যাঁ বুঝেছি শিবা ভাইয়া, ওর নাম রোজি। ও আমার কলেজ ফ্রেন্ড। এই কোম্পানিতে ও আজকে থেকে নতুন জয়েন করেছে, তাই এমডি সাহেব বলেছে যে আপনাকে ওর সঙ্গে পরিচয় করিয়ে দিতে। শিবা বলে, ও ঠিক আছে। এরপর থেকে রোজি শিবার সঙ্গে এই কোম্পানিতে কাজ করতে থাকে। একদিন রোজি অফিস থেকে বাসায় ফিরলে তার বাবা রোজিকে বলে, রোজি তোমার কি দরকার ছিল বাইরে কাজে যাওয়ার? আমি তো এখনো বেঁচে আছি। রোজি তার বাবাকে বলে, বাবা, মা মারা যাওয়ার পর থেকে তুমি আমার মা এবং বাবা, কিন্তু তুমি যখন অফিসের কাজে বাইরে চলে যাও তখন আমি ঘরে সম্পূর্ণ একা থাকি, আমার একটুও ভালো লাগে না। আর সেই কারণেই আমি সময় কাটানোর জন্য এই অফিসে জয়েন করেছি। রোজির বাবা বলে, কিন্তু মা, তুমি যখন অফিসের কাজ ছেড়ে ক্লান্ত হয়ে বাসায় ফেরো তখন কিন্তু আমার তোমাকে দেখে একটুও ভালো লাগে না। তুমি প্লিজ আমার জন্য এই কাজটা ছেড়ে দাও। তখন রোজি বলে, ঠিক আছে বাবা, আমি ভেবে দেখছি। এরপর সে তার রুমে চলে যেতে চায়। আর তখন তার বাবা বলে, রোজি দুধের গ্লাসটা নিয়ে যাও, রাতে এই দুধটা খেয়ে তারপরে ঘুমাবে। রোজি তখন তার দুধের গ্লাসটা নিয়ে তার রুমে চলে যায়। পরদিন সকালে শিবা রেডি হয়ে যখন অফিসে যাচ্ছিল তখন তার মা বাসার বাইরে একজন সবজি বিক্রেতার কাছ থেকে কিছু সবজি কিনছিল। শিবা তার মাকে বলে, মা আমি অফিসে যাচ্ছি। এর মাঝেই তার দুই বন্ধু চিন্টু আর বালাও সেখানে আসে। শিবা যখন তাদের সঙ্গে অফিসে যাচ্ছিল তখন তার মা শিবাকে বলে, আরে শিবা, তোর নতুন গেঞ্জিতে তো এখনো প্রাইস ট্যাগটা ঝুলছে, তুই কি ওটা নিয়েই অফিসে যাবি? মা, আমি অফিসে যেতে যেতে এটা ঠিক ছিঁড়ে নিব, তোমার চিন্তা করতে হবে না। এই বলে শিবা অফিসের দিকে রওনা দেয়। অফিসে যেতে যেতে শিবা তার বন্ধুদের বলে, দোস্ত, রোজিকে আমার খুব পছন্দ হয়েছে, ওকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না, আমি ওকে বিয়ে করতে চাই। তখন চিন্টু শিবাকে বলে, আরে দোস্ত, যখন তোর রোজিকে পছন্দ হয়েছে তখন তোর এক্ষুনি একটা বাইক কেনা উচিত। আর কতদিন আমাদের বাইকে করে অফিসে যাবি? তোর যদি নিজের একটা বাইক থাকে তাহলে তুই রোজিকে প্রপোজ করার পর ওকে নিয়ে ঘুরতে যেতে পারবি। শিবা তখন সিদ্ধান্ত নেয় যে সে আজই একটা বাইক কিনবে। এরপর সে একটা বাইকের শোরুমে যায় আর সেখান থেকে একটি দামি বাইক সে পছন্দ করে। এরপর 50,000 টাকা ডাউন পেমেন্ট করে সে ওই 3 লক্ষ টাকার দামি বাইকটা কিস্তিতে অর্থাৎ ইএমআইতে কিনে নেয় এবং তার বন্ধু বালাকেও সেখানে ডকুমেন্টসে সই করানো হয় এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার হিসাবে বালার মোবাইল নাম্বারটি তারা নিয়ে নেয়। শিবা তো খুব খুশি। সে তার নতুন বাইক নিয়ে রোজির সঙ্গে দেখা করে। রোজি তখন ঋতুর সঙ্গে অফিসের দিকে যাচ্ছিল। শিবা ঋতুকে বলে, ঋতু, তোমার বান্ধবীকে বলে দাও যে আমি এই বাইকটা শুধু তোমার বান্ধবীকে নিয়ে ঘুরতে যাব বলে কিনেছি। রোজি কোনো কথা বলে না, সে চুপচাপ অফিসে চলে যায়। আর এরপর থেকে শিবা রোজির পিছন পিছন সব সময় ঘুরতে থাকে। এক সময় রোজি ও শিবার প্রেমে পড়ে যায়।
একদিন শিবা রোজিকে তার বাসায় আগিয়ে দিতে আসে, আর তখন রোজির বাবা ছাদ থেকে রোজি আর শিবাকে একসঙ্গে দেখতে পায়। রোজি বাসায় আসে। রোজির বাবা রোজিকে বলে, তুমি যে ছেলেটার সঙ্গে মেলামেশা করছো, ওই ছেলেটা কি করে? রোজি তখন তার বাবাকে জানায় যে ওর নাম শিবা। শিবা আমার সঙ্গে একই অফিসে কাজ করে, আর আমি ওকে খুব ভালোবাসি বাবা। রোজির বাবা রোজিকে বলে, ও তার মানে তোমার মতো শিবারও কাজটা পার্মানেন্ট নয়, তাই তো? তাতে কি হয়েছে বাবা, ও আমার খুব কেয়ার করে, ওর সাথে আমি খুব সুখেই থাকবো। রোজি, ছোটবেলা থেকে আমি তোমার সমস্ত বায়না মেনে নিয়েছি, কিন্তু এটা তোমার বিয়ের ব্যাপার, তাই আমি যার তার সঙ্গে তোমার বিয়ে দিতে পারি না। তুমি ওই ছেলেটার সঙ্গে আর মেলামেশা করবে না। কিন্তু রোজি কোনো কথাই শোনে না। সে তার বাবাকে বলে, বাবা শিবা খুব ভালো ছেলে, আর ও আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না বাবা। রোজির বাবা তখন নিজের রাগ আর সামলাতে পারে না। সে তখন রোজিকে বলতে থাকে, আমি তোকে ওই ছেলের সঙ্গে কিছুতেই বিয়ে দিব না। এখন আবেগের বশে হয়তো ছেলেটাকে তোর ভালো লেগেছে, কিন্তু যখন সংসারে অভাব দেখা দিবে তখন তোর কষ্ট হলে আমি সেই কষ্ট সহ্য করতে পারবো না। এই কথা শোনার পর রোজি তার বাবাকে বলে, বাবা ছোটবেলায় আমার মা মারা গেছে, আর তারপর থেকে আমি তোমাকেই আমার মা এবং বাবা দুই ভেবে এসেছি, কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে তুমি আমার শুধুমাত্র বাবা, তোমার ভিতরে আমার মা নেই। যদি আমার মা থাকতো তাহলে সন্তানের ভালোবাসাকে এইভাবে অবহেলা করতে পারতো না বাবা। এই কথা শুনে রোজির বাবার মনটা নরম হয়ে যায়। সে তখন রোজির সঙ্গে শিবার বিয়ে দিতে রাজি হয়। এরপর দুই পরিবারের উপস্থিতিতেই একটি মন্দিরে রোজি আর শিবার বিয়ে হয়। বিয়ে হয়ে যাওয়ার পর শিবা রোজিকে একটা সারপ্রাইজ দেয়। সে রোজির জন্য একটা 4 চাকা গাড়ি কিনেছে। রোজি এই গাড়ি পেয়ে তো ভীষণ খুশি হয়ে যায়। আসলে এই গাড়িটা শিবা ইএমআই অর্থাৎ কিস্তিতে কিনেছে, এবং এখানেও একজন সাক্ষী হিসাবে সই করেছে, আর সে হলো তার বন্ধু বালা। বিয়ে হয়ে যাওয়ার পর যখন তারা মন্দির থেকে বাসার দিকে রওনা হচ্ছিল, তখন শিবা ওই মন্দিরের পাশে বসে থাকা ভিখারিদের কিছু টাকা ভিক্ষা দেয়। আর তখন একজন ভিখারি শিবাকে বলে, আচ্ছা তুমি কি এই নতুন গাড়িটা আজকে কিনেছো? শিবা তখন তাকে বলে, হ্যাঁ আঙ্কেল, আমি এই গাড়িটা আজকে কিস্তিতে অর্থাৎ ইএমআইতে কিনেছি আমার স্ত্রীকে গিফট করার জন্য। ও আচ্ছা, আর তোমার এই দুইজন বন্ধু কি ওই কিস্তির গ্রান্টার মানে সাক্ষী হিসাবে সই করেছে? হ্যাঁ আঙ্কেল, ওরা দুজন আমার এই ইএমআই নেওয়ার সাক্ষী হিসাবে ডকুমেন্টে সই করেছে। কিন্তু আপনি এত কিছু জিজ্ঞাসা করছেন কেন? তখন সেই ভিখারি বলে, আসলে আমার এক বন্ধু একটা ট্রাক্টর কিনেছিল কিস্তিতে, আর আমাকে সাক্ষী হিসাবে সেখানে সই করিয়েছিল। এরপর আমার বন্ধু সেই কিস্তির টাকা আর শোধ করতে পারছিল না, আর তখন সেই কর্তৃপক্ষ এসে আমাকে ধরে, আর সেই কারণেই আজকে আমি এই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এখানে বসে আছি। এই কথা শুনে বালা আর চিন্টু মনে মনে কল্পনা করে যে তাদেরও এখানে ভিক্ষা করতে বসতে হবে না তো। এরপর তারা অবাক দৃষ্টিতে শিবার দিকে তাকায়। শিবা তখন বলে, আরে আমি সমস্ত কিস্তি টাইম মতো শোধ করে দিব, তোদের চিন্তা করতে হবে না। তারপর তারা বাসায় ফিরে যায়। এরপর কেটে যায় আরো কিছুদিন, আর সমস্যাটা শুরু হয় তখন থেকেই। একদিন সকালে শিবা তখনও ঘুম থেকে ওঠেনি, তাই রোজি শিবাকে ঘুম থেকে তোলার জন্য তার কাছে আসে। এর মাঝেই সে দেখতে পায় যে শিবার ফোনে একটা ফোন এসেছে। রোজি ফোনটা রিসিভ করে, আর তখন একটা লোক রোজিকে বলে, ম্যাডাম শিবা স্যার কি বাসায় আছে? রোজি সেই লোকটিকে জানায় যে শিবা এখন ঘুমাচ্ছে। লোকটা তখন রোজিকে বলে, ম্যাডাম আমার নাম রাঘব, আমি বাইকের ফিনান্স কোম্পানি থেকে ফোন করছি, স্যার ঘুম থেকে উঠলে অবশ্যই আমাকে একবার ফোন করতে বলবেন। রোজি বলে, ঠিক আছে। এই বলে সে ফোনটা কেটে দেয়। এরপর রোজি সেখান থেকে চলে যায়। এর মাঝেই শিবার বন্ধু চিন্টু তাদের বাসায় আসে, আর তখন শিবার মা চিন্টুকে বলে, কি ব্যাপার চিন্টু, এত সকাল সকাল কি দরকার? চিন্টু বলে, আন্টি আপনাদের বাসায় তো দেখছি আসাই যাবে না। যদি আমি সকালে আসি তাহলে আপনি জিজ্ঞাসা করেন যে এত সকালে কি দরকার, যদি আমি রাতে আসি তাহলে আপনি বলেন যে এত রাতে কেন এসেছো, তাহলে আমি কখন আসবো আন্টি? শিবার মা তখন তাকে আর কিছু বলে না। চিন্টু শিবার মাকে বলে, আন্টি শিবা কোথায়? শিবার মা বলে, শিবা এখনো ঘুম থেকে ওঠেনি। চিন্টু তখন শিবার ঘরের দিকে যেতে থাকে। এদিকে শিবা ধীরে ধীরে চোখ খোলে, আর সে চোখ খুলে দেখে যে তার বউ রোজি তার নাম ধরে ডাকছে। শিবা ঘুম থেকে উঠেই তার বউকে দেখে তার রোমান্টিক মুড অন হয়ে যায়। শিবা তখন রোজির হাত ধরে এক টানে তাকে কম্বলের ভিতর নিয়ে নেয়, আর তখন হঠাৎই কম্বলের ভিতর থেকে কেউ একজন বলে, আরে শিবা আমি তোর বউ না, আমি চিন্টু, শালার হারামি, ছাড় আমাকে। শিবা তখন তাড়াতাড়ি করে চিন্টুকে ছেড়ে দেয়। আসলে সে ঘুমের ঘোরে চিন্টুকে তার বউ ভেবেছিল। এর মাঝেই রোজি সেখানে চা নিয়ে আসে, আর তারপর চিন্টু চা খেতে খেতে বলে, শিবা তোর ব্যাংকে কোনো একটা সমস্যা হয়েছে,
তাই ফিনান্স কোম্পানি তোর ব্যাংক থেকে টাকা কাটতে পারছে না, সেই কারণে আমাকে ফোন করেছিল। তুই নাকি তার ফোন ধরছিস না। শিবা তখন চিন্টুকে বলে, ও তাই, ঠিক আছে, আমি ফিনান্স কোম্পানিকে ফোন করে নিব। এরপর শিবা রেডি হয়ে অফিসে চলে যায়। অফিসের কাজ শেষ হয়ে যাওয়ার পর শিবা যখন বাসায় ফিরে তখন সে রোজির জন্য একটা লাল রঙের টেডি বিয়ার কিনে নিয়ে আসে। রোজি তো এই টেডি বিয়ার পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। আর তখন শিবা রোজির চুলের খোপায় একটি লাল গোলাপ গুজে দেয়। তবে আজকে শিবার মনটা একটুও ভালো নেই, তাই সে অফিস থেকে এসেই তার রুমে চলে যায় এবং গিয়েই চুপচাপ শুয়ে পড়ে। রোজি তার কাছে যায় এবং গিয়ে বলে, কি ব্যাপার মিস্টার, আজকে অফিস থেকে এসে একদম যে চুপচাপ শুয়ে রইলেন, খাওয়া দাওয়া করতে হবে নাকি? শিবা তখন রোজিকে বলে, রোজি তুমি খেয়ে নাও, আমার আজকে একটুও ক্ষুধা নেই। রোজি তখন বুঝতে পারে যে শিবার কোনো সমস্যা হয়েছে, তাই সে শিবাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে শিবা? শিবা তখন রোজিকে বলে, রোজি আগামীকাল থেকে আমার অফিসটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমের সিজন শেষ হয়ে গেছে। তাই কোম্পানিতে এখন আর আমের জুস তৈরি হবে না। কোম্পানির বস আমাকে ডেকেছিল, সমস্ত দেনা পাওনা মিটিয়ে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে যে এখন আর অফিসে যেতে হবে না। যখন আবার আমের সিজন আসবে তখন আবার তারা আমাকে ডেকে নিবে। রোজি তখন শিবাকে বলে, ধুস, আরে এইসব বিষয় নিয়ে কেউ চিন্তা করে? তোমার তো অনেক ভালো কোয়ালিফিকেশন আছে, একটা অন্য কোম্পানিতে অবশ্যই জব পেয়ে যাবে, এটা আমার বিশ্বাস। পরদিন সকাল থেকে শিবা আর একটা নতুন যুদ্ধে নামে। সে বিভিন্ন কোম্পানিতে যেতে থাকে ইন্টারভিউ দেওয়ার জন্য, কিন্তু সব কোম্পানির কর্তৃপক্ষই শিবাকে জানিয়ে দেয় যে এখন তাদের কোম্পানিতে কোনো লোকের প্রয়োজন নেই, যদি প্রয়োজন হয় তাহলে তারা তাকে ডেকে নিবে। আর এই বেকার অবস্থায় শিবার কেটে যায় আরো 3টে মাস। একসময় সে একটা ছোট কোম্পানিতে চাকরি পায়, কিন্তু বেতন খুবই কম। তবে তার তো কোনো উপায় নেই, তাই সে সেখানেই চাকরি করতে রাজি হয়ে যায়। একদিন শিবার বাসায় দুজন অচেনা লোক আসে। তারা বাসার বাহির থেকে শিবাকে ডাকতে থাকে। তখন শিবার মা বাহিরে বেরিয়ে আসে। সেই দুজন লোক শিবার মাকে জিজ্ঞাসা করে যে শিবা কি বাসায় আছে? শিবার মা বলে যে না, শিবা তো অফিসে গেছে। দেখুন, আপনার ছেলে কিস্তিতে একটা বাইক এবং একটি 4 চাকা গাড়ি কিনেছে, কিন্তু গত 3 মাস ধরে সে কোনো টাকাই কোম্পানিকে পে করেনি। আপনার ছেলেকে কি আপনি ভদ্রতা শেখাননি? কোম্পানির তরফ থেকে আপনার ছেলেকে 1000 বার কল করা হয়েছে, একবারও সে কল রিসিভ করেনি। আপনি কি সেই টাকাগুলো পে করতে পারবেন? না হলে আমরা কিন্তু ওই গাড়ি এবং বাইক নিয়ে চলে যেতে বাধ্য হব। শিবার মা তখন ওই ফিনান্স কোম্পানির লোকগুলোকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না, তাই সে রোজিকে ডাকে। রোজি সেখানে এসে তাদের জানায় যে স্যার, আমার স্বামীর গত 3 মাস ধরে কোনো কাজ ছিল না, সেই কারণে সে টাকাটা পে করতে পারেনি। এই মাসে সে অবশ্যই আপনাদের যে টাকাটা ডিউ আছে সেটা পে করে দিবে। তখন সেই লোকটি রোজিকে বলে, দেখুন ম্যাডাম, আমরা আপনাদের এত গল্প শুনতে আসিনি, আমরা আজকে এই টাকাটা নিয়ে যাব, আর না হয় গাড়ি নিয়ে চলে যাব। আপনি আপনার হাজবেন্ডকে ফোন করে ডাকুন, তারপর আমরা তার সাথে কথা বলে নিব। রোজি তখন শিবাকে ফোন করে। শিবা ফোন পেয়ে সঙ্গে সঙ্গেই বাসায় চলে আসে। তারপর শিবা তাদের বলে, স্যার, আমি যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানিটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, আর সেই কারণেই আমি আপনাদের পেমেন্ট করতে পারিনি। আপনারা এতদিন তো অপেক্ষা করেছেন, প্লিজ আর একটা সপ্তাহ অপেক্ষা করুন, আমি আপনাদের সমস্ত টাকা শোধ করে দিব। তখন কোম্পানির লোক শিবাকে বলে, দেখুন, উপর থেকে আমাদের চাপ রয়েছে, আপনি যদি আগামীকালের মধ্যে আপনার ডিউ টাকা শোধ করতে না পারেন তাহলে আপনার বাইক এবং 4 চাকা গাড়ি সিজ করা হবে, অর্থাৎ বাজেয়াপ্ত করা হবে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। আর ওই মহল্লার সমস্ত লোক এই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। মহল্লার সমস্ত লোকের সামনে শিবা এবং তার পরিবার এতটা অপমানিত হয়েছে, এই কষ্ট শিবা সহ্য করতে পারে না, তাই সে তার বন্ধুদের নিয়ে মদ খেতে চলে যায়। আর তখন শিবা জানতে পারে যে তার বন্ধুদেরও ওই ফিনান্স কোম্পানি থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে টাকা দেওয়ার জন্য। অনেক রাতে শিবা মদ খেয়ে টলতে টলতে বাসায় ফেরে। শিবার মা শিবার এই অবস্থা দেখে তো পুরাই অবাক হয়ে যায়। শিবার মা শিবাকে বলে, কি ব্যাপার শিবা, তুই শেষ পর্যন্ত মদ খেয়ে বাসায় ফিরলি? শিবা বলে, মাম্মি, ভুল করে আজকে খেয়ে ফেলেছি, প্লিজ বকাবকি করো না, আর কখনো এরকম হবে না। এর মাঝেই রোজি সেখানে আসে, আর স্বামী মদ খেয়ে বাসায় ফিরেছে দেখে তার তো মাথায় পুরাই আগুন ধরে যায়। সে তখন শিবাকে বলে, ও তার মানে তোমার মদ খাওয়ারও অভ্যেস আছে, যতই দিন যাচ্ছে ততই ধীরে ধীরে তোমার আসল রূপ ফুটে বাহিরে চলে আসছে, তাই না? শিবা কোনো কথা না বলে তার রুমে চলে যায়। পরদিন সকালে রোজি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন পূজা দিচ্ছিল তখন হঠাৎ সে বাসার বাহিরে কলিং বেলের আওয়াজ শুনতে পায়। রোজি তখন গিয়ে দরজা খোলে, আর তারপর সে দেখতে পায় যে বাহিরে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে। রোজি বলে, কি ব্যাপার, আপনারা কারা?
তখন একজন বলে যে ম্যাডাম, আমরা একটি ফিনান্স কোম্পানি থেকে এসেছি, যদি কারো লোনের প্রয়োজন হয় তাহলে আমরা তাদের লোন দিই। আপনার স্বামী কি বাসায় আছে? রোজি বলে, আমাদের লোনের প্রয়োজন নেই, আপনারা এখান থেকে আসতে পারেন। এটা কি বলছেন ম্যাডাম? আপনাদের লোনের প্রয়োজন আছে কিনা আমি তো তা জিজ্ঞাসা করিনি। আপনার স্বামী লোন নিয়েছিল আর সেই টাকাটা সে পে করছে না, আর তার জন্যই আমরা এখানে এসেছি। রোজি বলে, আমার স্বামী আপনাদের কাছ থেকে কিসের লোন নিয়েছে? তারা যখন এসব কথা বলছিল তখন হঠাৎ করেই একটা পিচ্চি মাম্মি মাম্মি ডাকতে ডাকতে রোজির কাছে আসে। রোজি তার মেয়েকে কোলে তুলে নেয়। আর তখন ফিনান্স কোম্পানির ওই লোক রোজিকে বলে, ম্যাডাম, আপনি যখন প্রেগনেন্ট ছিলেন তখন নার্সিংহোমে বিল মেটানোর জন্য আপনার স্বামী আমাদের কাছ থেকে লোন নিয়েছিল, কিন্তু অনেক মাস ধরে সে লোনের টাকা পরিশোধ করছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যার জন্য আপনার স্বামী লোন নিয়েছিল তাকেই আমরা এখন নিয়ে যাব। এই বলে ওই ফিনান্স কোম্পানির লোকগুলো রোজির কোলে থাকা তার মেয়েকে নিয়ে টানাটানি শুরু করে, কিন্তু রোজিও তো তার মেয়েকে কিছুতেই ছাড়বে না। এদিকে ওই লোকগুলো রোজির মেয়েকে না নিয়ে সেখান থেকে যাবেই না। তখন রোজি রাগে আগুন হয়ে ওই ফিনান্স কোম্পানির একজন লোকের নাকে জোরে একটা ঘুষি মারে, আর ঘুষিটা গিয়ে লাগে শিবার নাকের উপর। কারণ রোজি এতক্ষণ স্বপ্ন দেখছিল, আর সেই স্বপ্নের ঘরেই সে তার পাশে শুয়ে থাকা শিবার নাকে ঘুষি মেরে ফেলে। শিবা ছিটকে খাট থেকে পড়ে যায়। এরপর নাক চেপে ধরে বেচারা রোজিকে বলে, কি ব্যাপার রোজি, এত রাতে আমার নাকে এত জোরে ঘুষি মারলে কেন? রোজি তখন তার স্বপ্নের কথা শিবাকে বলে। এরপর রোজি শিবাকে বলে, শিবা, আমি যখন প্রেগনেন্ট হব তখন তুমি কোথাও দিয়ে লোন নেবে না তো? শিবা বলে, আরে ধুর পাগলি, এখন আমার আর্থিক অবস্থা খারাপ আছে, সেই বলে কি সবসময় আর্থিক অবস্থা খারাপ থাকবে নাকি? রোজি বলে, তুমি সত্যি করে বলো তো, তুমি আমাদের বিয়ের সময় কোথাও দিয়ে লোন নাওনি তো? শিবা বলে, ধুর, কি যে বলো না, এখন চুপচাপ ঘুমাও। এরপর তারা ঘুমিয়ে পড়ে। তারপর কেটে যায় বেশ কয়েকটা দিন। এদিকে ফিনান্স কোম্পানির লোক শুধুমাত্র শিবার পিছনেই লাগেনি, তার দুই বন্ধু চিন্টু আর বালার পিছনেও লেগেছে। একদিন তো চিন্টু যখন তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, তখন ফিনান্স কোম্পানির সেই রাঘব তার গাড়ি আটকে তার গাড়ির চাবি নিয়ে নেয় এবং বলে যে টাকা শোধ না করলে গাড়ি দিবে না। অন্যদিকে বালার বাসায় কোর্ট থেকে লিগ্যাল নোটিশ আছে, যদি শিবা কিস্তির টাকা শোধ করতে না পারে তাহলে বালার সেই টাকা শোধ করতে হবে। এই কথা শুনে তো বালার বাবা বালাকে লাথি মেরে বাসার বাইরে বের করে দেয়। আর এই একই নোটিশ শিবার কাছেও আসে। আর তারপর থেকে শিবার এই সুখের সংসারের সমস্ত সুখ যেন কিরকম হাওয়ার সঙ্গে মিলিয়ে যায়। কথায় কথায় রোজির সঙ্গে তার ঝামেলা বেঁধে যায়। অন্যদিকে তার মা নীরবে সবকিছু চুপচাপ দেখতে থাকে। বালা আর চিন্টু এসেও শিবাকে বলতে লাগে যে তুই এরকম করবি সেটা জানলে আমরা কখনোই তোর বাইক আর 4 চাকার গাড়ি কেনার সময় ওই ডকুমেন্টসে সই করতাম না। আমরা ভেবেছিলাম যে সাক্ষী হিসাবে হয়তো সেখানে আমাদের সই নিয়েছে, কিন্তু আমাদের ভুল হয়েছে। আমাদের ডকুমেন্টসগুলো পড়ে দেখা উচিত ছিল। ওই ডকুমেন্টসে লেখা ছিল যে তুই যদি টাকা শোধ করতে না পারিস তাহলে সমস্ত টাকা আমাদের শোধ করতে হবে। বালা বলে, তোর কারণেই আমার বাবা আজকে আমাকে বাসা থেকে লাথি মেরে বাইরে বের করে দিয়েছে। এই সমস্ত কথা রোজি আর সহ্য করতে পারে না। তখন সে শিবাকে বলে যে শিবা, আমি আর এত অপমান সহ্য করতে পারছি না, আমি এখনই আমার বাবাকে ফোন করব এবং তাকে বলবো যে তোমার যেন সমস্ত কিস্তির টাকা সে পরিশোধ করে দেয়। এই বলে শিবার ফোনটা রোজি হাতে তুলে নেয়। আর তারপর রোজি দেখে যে ফোনটা কোম্পানির থেকে লক করে দিয়েছে। এটা দেখে রোজি আর রাগ সামলাতে পারে না, সে তখন ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে শিবা রোজিকে বলে, রোজি, তুমি ফোনটা কেন ছুঁড়ে ফেলে দিলে? ফোনটা যে পুরো ভেঙে চুরমার হয়ে গেল। 50,000 টাকার ফোন, এটা 5,000 টাকা ডাউন পেমেন্ট করে ইএমআই আমি ফোনটা কিনেছিলাম। আর এই দামি ফোনটাও কিস্তিতে কেনার কথা শুনে রোজি সিদ্ধান্ত নেয় যে শিবার সাথে আর কোনোভাবেই সে সংসার করবে না, কারণ এত কিস্তি যে নেয় তার সাথে কি কোনো মানুষ সংসার করতে পারে? তাই সে সেই মুহূর্তেই বাসা থেকে বেরিয়ে যেতে চায়। শিবা তার হাত ধরে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রোজি আর কোনো কথাই শোনে না। তখন শিবা রোজির পিছনে পিছনে বাসার বাহিরে বেরিয়ে আসে, তাকে আটকানোর চেষ্টা করে। এদিকে শিবার মা এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়। সে তার এই পরিবারের এত অশান্তি আর সহ্য করতে পারছে না, তাই ধীরে ধীরে সে তার আলমারিটা খোলে এবং সেখান থেকে বের করে নিয়ে আসে তার বাসার দলিলটা, এবং সেই দলিল নিয়ে সে বেরিয়ে যায় দলিলটা মর্টগেজ রাখার জন্য। আর তখনই একটি গাড়ি এসে শিবার মাকে ধাক্কা মারে। শিবার মা ছিটকে রাস্তার উপর পড়ে থাকে। এই দৃশ্য দেখে শিবা সঙ্গে সঙ্গে তার মায়ের কাছে যায়
রোজিও শাশুড়ির এই অবস্থা দেখে আর চলে যেতে পারে না, সেও তার শাশুড়ি মায়ের কাছে আসে। শিবা তার একজন প্রতিবেশীকে তার বাসা থেকে তার গাড়িটা নিয়ে আসতে বলে। সেই ছেলেটি তখন সঙ্গে সঙ্গে শিবার গাড়ি নিয়ে সেখানে চলে আসে। শিবা আর রোজি তখন তার মাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ফিন্যান্স কোম্পানি কিছু গুন্ডা হায়ার করেছে শিবার বাইক এবং তার 4 চাকা গাড়িটি বাজেয়াপ্ত করার জন্য। শিবা আর রোজি যখন তার মাকে নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিল তখন সেই গুন্ডারা শিবার গাড়ি দেখতে পায়, আর তারপর তারা শিবার গাড়িটিকে ঘিরে ধরে। শিবা গাড়ি থেকে নেমে আসে এবং তাদের বোঝাতে থাকে যে তার মায়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে। তারা যেন তাকে এই সময়টুকু দেয় আর তারপর যেন তারা গাড়িটি নিয়ে চলে যায়। কিন্তু তারা শিবার কোনো কথাই শোনে না, তারা শিবাকে মারতে শুরু করে দেয়। রোজি তার স্বামীকে বাঁচাতে আসলে তাকেও ধাক্কা মেরে তারা দূরে ফেলে দেয়। এরপর তারা শিবার মাকে গাড়ি থেকে রাস্তার উপর নামিয়ে রেখে সেই গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। শিবা আর রোজি কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। শিবা তার মায়ের মাথাটা কোলের উপর রেখে অসহায়ের মতো কান্না করতে থাকে, আর তারপর একটি অটোতে করে শিবা আর রোজি তার মাকে নিয়ে হসপিটালে চলে যায়। কিন্তু ভাই, সমস্যা তো শিবার এখানেই শেষ হয়নি। তাই হসপিটালে যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ শিবাকে 50,000 টাকা এক্ষুনি জমা করতে বলে। রোজি তখন আর কোনো উপায় না পেয়ে তার বাবাকে ফোন করে এবং তাকে বলে যে বাবা, এক্ষুনি আমাকে 50,000 টাকা পাঠাও, আমার শাশুড়ি হসপিটালে ভর্তি, টাকাটা না দিলে তার চিকিৎসা শুরু হবে না। রোজির বাবা তখন শিবার ফোনে 50,000 টাকা পাঠিয়ে দেয়। শিবা তখন হসপিটাল কর্তৃপক্ষকে সেই টাকাটা ফোনের মাধ্যমে যখন সেন্ড করতে যায় তখন হসপিটাল কর্তৃপক্ষ দেখে যে শিবার ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। শিবা আবার চেক করতে বলে, কিন্তু রেজাল্ট একই, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, অর্থাৎ 50,000 টাকা শিবার অ্যাকাউন্টে নেই। এর মাঝেই শিবার ফোনে একটি মেসেজ আসে, সেখানে লেখা দেখায় যে ফিন্যান্স কোম্পানি 50,000 টাকা শিবার ফোন থেকে কেটে নিয়েছে। শিবা তখন ফিন্যান্স কোম্পানিকে ফোন করে আর সেই 50,000 টাকা ফেরত চায়। তখন ফিন্যান্স কোম্পানি তাকে টাকাটি ফেরত দেয় না। শিবা তখন তার মোবাইলটা জানলার কাছে ছুঁড়ে মারে এবং কাজগুলো ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায়। শিবা নিরুপায় হয়ে চুপচাপ বসে থাকে, আর তখন একজন ডক্টর এসে শিবার কাঁধে হাত রাখে এবং তাকে বলে, শিবা ভাইয়া আপনি এখানে? শিবা বলে যে আমার মায়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তার অবস্থা খুবই খারাপ, তাই আমি তাকে এখানে অ্যাডমিট করিয়েছি, কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা শুরু হচ্ছে না। তখন সেই ডক্টর শিবাকে বলে, শিবা ভাইয়া আপনার মনে আছে একদিন রাস্তার মাঝখানে একটা ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল, আপনি তাকে সাহায্য করেছিলেন এবং অ্যাম্বুলেন্সে ফোন করে অ্যাম্বুলেন্স এনে তাকে হসপিটালে পাঠিয়েও দিয়েছিলেন, মনে আছে? সেই ছেলেটিই হচ্ছে আমি। আমি কখনো ভাবতেও পারিনি যে উপরওয়ালা আপনার উপকার করার সুযোগ আমাকে করে দিবে। আমি আপনার মায়ের চিকিৎসা করব এবং তার জন্য আমি আপনার কাছ থেকে কোনো টাকাই নিব না। এই বলে সেই ডাক্তার শিবার মায়ের অপারেশন শুরু করে। কিছুক্ষণের মধ্যেই রোজির বাবাও সেখানে এসে উপস্থিত হয়। শিবার মাও ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। এদিকে রোজির বাবা সমস্ত ব্যাপারটা জানতে পেরে শিবার সমস্ত লোন এবং কিস্তির টাকা পরিশোধ করে দেয়। এরপর কেটে যায় বেশ কয়েকটা দিন। একদিন শিবার স্ত্রী রোজি শিবাকে একটা খুশির খবর দেয়। সে শিবাকে বলে যে সে মা হতে চলেছে আর শিবা বাবা। তবে শিবা প্রতিজ্ঞা করে যে সে আর কোনো দিনও কোনো জিনিস ইএমআই অথবা কিস্তিতে কিনবে না, তাতে যদি তার শখ আহ্লাদ পূরণ নাও হয় তাতেও তার আপত্তি নেই। সে তার পরিবারকে নিয়ে ডাল ভাত খাবে, কিন্তু তবুও সে আর কখনো কিস্তি নেবে না। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। খুব শীঘ্রই আবার আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।